আপনাদেরকে অনেক ভালোবাসা, অনেক ভালো লাগার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি পর্বে এহতেশাম স্টুডিও। এবং সেই সাথে আমাদের আজকের গেস্ট অফ অনার, একদিকে পলাশ আর একদিকে বন্যা। আমরা শুনতে চাই তোমাদের জীবনের কথা, তোমাদের যে আমরা শুনছিলাম যে তোমাদের 4 বছরের বৈবাহিক সম্পর্ক, তোমাদের সম্পর্কের শুরু কিভাবে, মানে প্রেম নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? না, আমাদের রিলেশন মানে প্রেম করেছে। প্রেম করার সবচেয়ে বড় মাধ্যম এখন ফেসবুক, টুইটার। তোমরা কোনটার মাধ্যমে নিয়েছিলে? ফেসবুকে পরিচয়। ফেসবুকের মাধ্যমে পরিচয়। বর্ণা, শুনি তো কিভাবে পরিচয়, কিভাবে? ফেসবুকে ও তো প্রথমে অ্যাড করেছিল, তারপরে তো সেরকম ভাবে কথা হয় না। একদিন কোচিং সেন্টার, আমরা কিন্তু সেম ব্যাচ। ওকে। আমরা এসএসসি 3 মাস, এইচএসসি 3 মাস আগে কোচিং করতে হয়। ও কোচিং এ আমাকে হুট করে দেখে চিনতে পেরেছে যে একে তো আমি অ্যাড করেছিলাম। তো হুট করে রাতে নক দেয়, তোমাকে তো দেখলাম। তো ওকে দেখছে তো একসাথে পড়ি, দেখা হয়েছে। বলে একদিন দেখা করো, আমরা ফ্রেন্ড, একসাথে তো পড়াশোনা করি। দেখা করার পরে টুকটাক ফ্রেন্ড, টুকটাক কথা হতো হালকা ফেসবুক, আস্তে আস্তে নাম্বার নিল। আচ্ছা, টুকটাক ফ্রেন্ড মানে জাস্ট ফ্রেন্ড? জাস্ট ফেসবুক ফ্রেন্ড। ওকে, তারপরে নাম্বার নিল। নাম্বার নেওয়ার পরে কথা হয়। ও বাংলালিংক থেকে আমাকে জিপিতে ফোন দেয়। ও তখন আমাকে বলে, তুমি তো একটা এরকম আমার মতো একটা সিম কিনলেই তো হয়, আমার এত টাকা যায়। তো আমি বলি, তুমি তো এমন আহামরি কেউ না আমার যে তোমার জন্য আমাকে সিম কেনা লাগবে। তো এইরকম করতে করতে তখন হোয়াটসঅ্যাপের কল ফ্রি, ওই টাইমটাই হোয়াটসঅ্যাপের কল ফ্রি। তো হোয়াটসঅ্যাপে কথা হয়, হতে হতে ও তো আমাকে বলতে পারে না যে তোমাকে ভালোবাসি। তো ও একটা মেয়ের আইডি খুলছে, মেয়ে নাম দিয়ে। মেয়ে বলতে আমি বলি, একটু ক্লিয়ার করি, আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল পলিটেকনিকের, ওর নাম আবার ছিল ফারজানা স্বপ্না নাম। তো ওর নাম দিয়ে আমি আবার, ও জানতো যে আমার বেস্ট ফ্রেন্ডের নাম স্বপ্না, তো আমি ওর নামটা দিয়ে আমি হচ্ছে ফেক আইডিটা খুলছিলাম, যাতে ও বুঝতে পারে। ফেক তো গল্প যাই দাও না। হ্যাঁ, সেই মেয়ের আইডি দিয়ে আমাকে মেসেজ দিয়েছে, আমি তো পলাশের ফ্রেন্ড, ও তো তোমার কথা সব সময় বলে, ছেলেটা কিন্তু অনেক ভালো, ছেলেটার সাথে তুমি রিলেশন করতে পারো। আমি বলতেছি, তুমি বললেই তো আমি রিলেশন করব না, সে আমাকে বলুক, তার সাহসটা দেখি আমি। তো বলে যে ও তো সাহস করে বলতে পারে না, আমার ফ্রেন্ড তাই আমাকে বলেছে, তাই তোমাকে বললাম। অনেক বড় বড় মেসেজ। তো যখন আমি ওকে বললাম, তো বলে যে ও আমার ফ্রেন্ড, কেন কি বলেছে, কিন্তু ওইগুলো কিন্তু ও এতদিন আমার সাথে কিন্তু ফ্রেন্ড হয়ে কথা বলছে, ওর মেয়ে ফ্রেন্ড হয়ে। ওকে। তারপরে আস্তে আস্তে যখন হুট করে আমাদের রিলেশনটা হয়ে যায় এইভাবেই, এক্স্যাক্ট কোনো হচ্ছে মানে টাইম বলবো না যে এইরকম। তো যখন হচ্ছে ভালোবাসা দিবসের 7 দিন, তো আমাদের বাংলাদেশে এখন খুব আজকে টেডি ডে, আজকে রোজ ডে, এগুলো পালন করা হয়। তো ওই টাইমে ফ্রেন্ড হিসেবে আমি জানি না রে ভাই, আমি জাইলের যুগের মানুষ আমি, বাট এখন ইয়াং চ্যাপ এগুলো করতেছে, রাইট? হ্যাঁ। তো ও আমাকে এক বক্স গিফট পাঠাইছে, ওর মধ্যে একটা টেডি আছে, ঘড়ি আছে, একটা ড্রেস আছে। তো বলতেছে যে সবাই তো ফ্রেন্ড ভালোবাসার মানুষকে দেয়, তো আমি তো তুমি না ফ্রেন্ডকেই দিলাম। এটা ওটা বলতে বলতে আস্তে আস্তে ওর প্রতি আমার ভালোবাসাটা হয়ে যায় আর কি। এইভাবে রিলেশনে আমাদের তেমন একটা কোনো সমস্যা হয়নি। বিয়ে আস্তে আস্তে যখন রিলেশনটা আগিয়ে যাচ্ছে, তখন আমি বিয়ের জন্য প্রেশার দিই, যে বাসা থেকে তো বিয়ের জন্য বলবে, একটা মেয়ে কলেজ পাস করে যাচ্ছে, তার তো বিয়ে আসবে। তো ও বলে যে হ্যাঁ, আমার সময় হলে বিয়ে করবো। সময়টা কবে হবে? ঠিক আছে, তুমি করো না, অন্য জায়গায় আমি করে ফেলি। তাও করতে দিবে না, না আমার সাথে আমাকেই বিয়ে করতে হবে, আমার সাথে রিলেশন। আচ্ছা, ওকে, তাহলে বাসায় বলো, বাসায়ও বলতে পারবে না। ওর আব্বু কিন্তু খুব ভালো একটা মানুষ, উনি বিদেশে থাকতো। তো ওখান থাকতেই বুঝে ফেলেছিল যে আমরা হয়তো বা রিলেশনে আছি। তো ওখান থাকতেই যখন বুঝে ফেলে, ছেলের কষ্ট মানে দূর করতে গিয়ে এইভাবে আমাদের বিয়েটা খুবই পারিবারিকভাবে হয়। অনুষ্ঠান হয়নি, আর পরে করব করে করোনার জন্য আর হওয়াও হয়নি অনুষ্ঠান। বাট করোনার জন্য গোটা পৃথিবী থেমা থাকলো, তোমাদের বিয়ে কিন্তু থেমে না, বিয়ে আগে হয়ে গেছে। তবে একটা জিনিস সত্যি সত্যি ভালো লাগার মতো একটা ব্যাপার, যে প্রেমের থেকে ফাইনালি বিয়ে হওয়া, মনের মানুষটাকে পাওয়া। বিয়ে হওয়ার পরে তো অনেক আমরা জিজ্ঞেস করি তো যে প্রেমিকা বর্ণা বেশি ভালো নাকি বউ বর্ণা বেশি ভালো? বউ বর্ণা বেশি ভালো। যে আবার ওই বাড়িতে পিটুনির ভয়। আর বউ বর্ণা বেশি ভালো। আজ পর্যন্ত কোনো ছেলেকে ভেতরে হাত দিয়ে কথা বলে কোনোদিন বলতে শুনিনি যে প্রেমিকার চাইতে বউ বেশি ভালো। অনেক ভালো। আহারে, ও আমার অনেক কেয়ার করে। আহারে। আচ্ছা, বলবে না কেন কেয়ার করে? বিয়ে যেদিন হয়েছে তার 5 দিনের মাথায় শুনি তার পা ভেঙে গেছে। পা প্লাস্টার করে 40 দিন আমার বাসায় ছিল, সে তার সেবা করেছে। বিয়ে হয়ে 1 সপ্তাহ পরে 40 দিন। প্রথম ঝড়টা এইভাবেই গিয়েছে, প্রথম বছরের ঝড় এইভাবে। দ্বিতীয় বছরের একটা অপারেশন হয়েছিল ওর মোটামুটি 2টা অপারেশন হয়েছে। তারপরে যখন আমরা আরেক বছর আরেকটা অপারেশন, মানে প্রতি বছরের জুন মাসে আমার এই অ্যাক্সিডেন্টটা হইতো। মানে বিয়ের পর প্রথম জুন মাস, পরের বছর আরেকটা অপারেশন জুন মাস, পরের বছর সেম জুন মাসে আমার মানে বড় অপারেশনটা।
ওর একটা খুবই বড় অপারেশন হয়েছিল, মানে লাইফে একটা আমার মনে হয়েছিল যে হয়তোবা আমি ওকে হারিয়েই ফেলবো, এইরকম একটা বিষয় হয়ে গিয়েছিল। ওর এইরকম একটা মানে পেটের ব্যথা হয়, তখন আমি ভাবতাম যে বাসা থেকে কতই বা টাকা চাইবো। আমরা দুইজন কিন্তু বিয়ে হওয়ার পরে আলাদা বাসায় ভাড়া থাকতাম, যেহেতু আমার শ্বশুর বাসা গ্রামে। তো তখন কতই বা টাকা চাইবো, কিভাবে বাসাতে বলবো, অনেক টেনশন থাকতো, চিন্তা থাকতো। তো এরকম করতে করতে আমি বললাম যে তোমাকে যে ট্রিটমেন্টটা করাবো, কিভাবে করাবো। তখন আমার একটা ওর বিয়েতে আমাকে একটা চেন দিয়েছিল, আমার শ্বশুর বিদেশ থেকে পাঠিয়েছিল। তো আমি কাউকে না বলে চেনটা বিক্রি করে দিয়েছিলাম। শুধু ওর অবস্থাও তো তখন খুব বেশি খারাপ। হ্যাঁ, ও শুধু কি ধরনের সমস্যা হতো পলাশ? আমার পেট ব্যথা করতো অনেক রাতে, মানে একদম প্রচুর পরিমাণে ব্যথা। হ্যাঁ, আমার ওয়েট ছিল 64 কেজি, এখান থেকে আমার 33 কেজি ওয়েটে নামে আসে। 33 কেজি? জি, 33 কেজি ওয়েট। আর আমার টেস্ট, আমি রাজশাহী শহরে অনেক টেস্ট করাইছি, কিন্তু আমার ওই যে রিপোর্টটা মানে ভালো আসতো না, সব সময় খারাপ আসতো। তো এক সময় যখন ঢাকাতে আমরা হচ্ছে টেস্ট করলাম, তখন আমাদের বললো যে এটা ক্যান্সারের দিকে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা হচ্ছে দেশের বাইরে হায়দ্রাবাদ যাওয়ার জন্য আমরা পাসপোর্ট সব রেডি করি। তারপরে আমরা হচ্ছে বিআরবিতে টেস্ট করানোর পর ওখানে ধরা পড়ে অপারেশনটা হয়েছে। তো তার আগের কাহিনীটা এইরকমই যে আপনার তো মনের অবস্থা তখন খুবই খারাপ, মানে আপনার জীবনের সবচাইতে যাকে তীব্রভাবে ভালোবাসছেন। আমি সেই সময়টা যখন রাজশাহীতে একটা টেস্ট করার পরে ওনারা বলল যে হতে পারে ক্যান্সার। এইটা শোনার পরে মানে ওই সময়টা মনে হচ্ছিল যে আমার মানে পুরো দুনিয়াটা মনে হচ্ছিল যে আমার মাথার উপরে এসে ভেঙে পড়লো। যখন বললো রাজশাহীতে যে ক্যান্সার আপনার হতে পারে, এটার সম্ভাবনা অনেক বেশি, তখন তো আমি ভেঙে পড়েছিলাম। আর ওই টাইমটায় আমি কি সাপোর্ট করব? আমার বাবা বিয়ে হওয়ার 1 বছর না যেতে 6 মাসের মাথায় আমার বাবা মারা যায়। বিয়ে হয়েছে 6 মাস পরে আমার বাবা চলে গেছে। আমি যে একটা মেয়ে হয়ে যে আমার ফ্যামিলি থেকে হেল্প চাইবো আমার হাজব্যান্ডের জন্য, সেটা কোনো উপায় ছিল না। আর যখন দেখলাম যে ওর এরকম অপারেশন, ও খুব একটা ভালো থাকে না, তখন আমি ভাবলাম যে ও বলে যে তুমি তো অনলাইনে কিছু করো, তাহলে তোমার লাইফটা একটু ঠিক হবে আস্তে আস্তে। ও আমাকে অনেক সাপোর্ট করছে। তো যখন আমার 6000 ফলোয়ার, তখন ও রোগটা ধরা পড়ছে আর কি। তখনই বুঝতে পারছি যে ও একটা রোগে আক্রান্ত, সেখান থেকে হয়তোবা তাকে ফিরিয়েও নিয়ে আসতে পারি, আবার হয়তোবা চলেও যেতে পারে দুনিয়া ছেড়ে। তো যখন ডাক্তার ওকে বলছিল না যে রিপোর্টে কি আছে, পলাশকে সবসময় দূরে রেখে আমাকে যখন বলেছে, তখন আমি মাথার ওপরে সব চাপ, তাতে আমি বাসায় একা থাকি ওকে নিয়ে, ফ্যামিলির একটা চাপ, আমরা কি করব না করব প্রত্যেকটা চিন্তার মধ্যে থাকার পরে আমি তো ট্রিটমেন্টের জন্য আমার চেন বিক্রি করে দিলাম, স্বর্ণের চেনটা। তাও কাউকে বলিনি, যে তাও ফিরে আসুক বা ভালো হোক, এরকম করেছিলাম। তারপরে ফ্যামিলি যখন সব কিছু জানলো যে এরকম একটা অবস্থায় আছে, তখন আমরা ঢাকাতে যাই ট্রিটমেন্টের জন্য। তো ঢাকাতে যাওয়ার পরে টেস্ট করার পরে বলতেছে যে ওর যে খাদ্যের যে একটা নাড়ি থাকে, সেটা আলসার হয়ে গেছে অনেকখানি। সেখান থেকে টিভি হতে পারে, সেখান থেকে ক্যান্সার হতে পারে, অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো আমরা জানি না, যতক্ষণ পর্যন্ত না দেখবো ভেতরে কি হয়েছে ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না। আপনারা এখন আল্লাহর উপরে ভরসা রাখেন। তখন থেকে তো ওর ওয়েট কিন্তু তখন 33-32 কেজি হয়ে গেছে একদম। যদি মানে আপনাদের দেখাই, যে কেউ অবাক হবে, একদম কঙ্কালের বডির মতো, শুধু চামড়াতে ঢাকা আছে এরকম। ওই টাইমটা মানে আমি কোনো দিকে আমার মন নাই, শুধু একটাই চিন্তা যে ও ভালো হোক। তারপরে যখন অপারেশন যেদিন, ডক্টর হুট করেই ডিসিশন নিল, দিস ইজ সো প্যাথেটিক, যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসছে, হ্যাঁ, যে মানুষটার হাত ধরেছে, যে মানুষটাকে চোখের সামনে দেখতেছে, এবং বারবার ডাক্তাররা ওই জানান দিচ্ছে, ইন্ডিকেশন দিচ্ছে যে ক্যান্সারের সম্ভাবনা আছে, এবং তার শরীর 64 কেজি থেকে 33 কেজি, তার মানে জাস্ট একটা চামড়ার প্রলেপ দেওয়া এই শরীরটা। আমি এতটুকু একটা বাচ্চা মেয়ে, তুমি এত ঝামেলা, স্পেশালি তোমার বিয়ের 6 মাসে মাথায় বলছিলে যে তোমার বাবাও চলে গেছে। হাউ ইউ ম্যানেজ ডিয়ার? আমি জাস্ট চাইছিলাম যে ও ফিরে আসুক। আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, তুমি শুধু ফিরিয়ে দাও। আমি যে মানুষটাকে 4 বছর ভালোবেসে বিয়ে করছি, আমি সব কিছু হারাইতে রাজি ছিলাম। মেনলি আমি পড়াশোনা করছিলাম, যে বাইরে জব করব, একসাথে থাকবো। তখন আমি চাচ্ছিলাম যে ও জাস্ট সুস্থ থাকুক, সুস্থ থাকলে আমরা যেখানে থাকতে বলবে, গ্রামে শহরে যেখানে থাকতে বলবে সেখানেই থাকবো।
তো যখন টিভি টেস্ট করা হলো সেই রিপোর্টটা নেগেটিভ, তো একটা ওইটা দিয়ে একটা ভরসা পেলাম। তারপরে যখন ক্যান্সার টেস্ট করার ব্যাপারটা হলো তখন আমি মানে খাওয়া দাওয়া একদম বন্ধ, যে ক্যান্সার টেস্টের পরে যদি রিপোর্ট পজিটিভ আসে তখন কি করব। আর অপারেশনের দিনে যখন অপারেশন শেষ করে আমাকে দেখিয়েছে যে জিনিসটা কেটে ফেলেছে, ওটা দেখার পরে মনে হচ্ছিল ওর ওখান থেকে একটা অংশ চলে গিয়েছে, সে মানুষটাকে আমি আদৌ কি ভালো করতে পারবো কি না। এরপরে লাস্ট আমি 12 দিন হসপিটালে, বিআরবি হসপিটাল অনেক কস্ট, অনেক থাকার খাওয়ার সব কিছুর কস্ট বেশি। তো আমরা যে রুম নিয়েছিলাম সেটা মোটামুটি পড়ে যেত 14,000 করে পার ডে 14,000, অপারেশন, তারপরে বিভিন্ন টেস্ট, বিভিন্ন অনেক টাকা চলে যেত। তো আমি ও বেডে থাকতাম, এক কোণাতে সারা রাত জেগে থাকতাম। ওর আম্মু থাকতো, আম্মু তো তেমন দেখা যাচ্ছে ডাক্তারের সাথে তেমন একটা কথা বলতে পারে না বা কিছু বোঝে না। তা আমি বললাম, আম্মু আপনি তো বুঝবেন না কখন স্যালাইন শেষ হয় না হয়, আমি থাকি, জেগে থাকি, সারা রাত জেগে থাকতাম। আর ওই যে বসে থাকতাম বেডের এক কোণাতে। 4 দিন ওর জ্ঞান ছিল না, অপারেশনের পরে 4 দিন জ্ঞান ছিল না। 4 দিন পর ও জ্ঞান খুলে দুনিয়ার আলো দেখছে। আমি রিলেট করতে পারছি। ওইটার এক্সট্রিমিস্ট সিচুয়েশন হচ্ছে কোলন ক্যান্সার, যেটা হলে সাধারণত মানুষের সার্ভাইভাল চান্স থাকে না যত বড় জায়গাতে ট্রিটমেন্ট করি না কেন। সো ওইরকম একটা সিচুয়েশনের মধ্যে তুমি আছো, তোমার সিচুয়েশনটা কিছুটা হলে হয়তো রিলেট করতে পারছি। তারপর বর্ণা, তারপরে যখন যেহেতু বেড আমাদের 2টা থাকতো, বেডে ও যেখানে শুয়ে থাকতো তার এক কোণাতে আমি বসে থাকতাম, কখনো বসে কখনো শুয়ে, কখনো আল্লাহর কাছে চাইতাম যে শুধু আল্লাহ যেন ফিরিয়ে দেয়। তার মানে শরীরের দিকে যে কেউ তাকালে ভয় পাবে, কারণ তার শরীরে তো চামড়া ছাড়া কিছুই ছিল না। একদিকে স্যালাইন যায়, একদিকে অপারেশনের, প্রত্যেকটা সিচুয়েশন আমার কাছে বছরের মতো, এক একটা দিন ঘন্টা বছরের মতো যাচ্ছিল। তখন আমি তো আমার পেজের কথা, মানে আমি যে পেজে কাজ করতেছি এখন, এটা তো ভুলেই গিয়েছিলাম। আমি তো চাচ্ছিলাম শুধু যেভাবে হোক ও ফিরে আসুক, আমি যেই পরিস্থিতি হোক সেই পরিস্থিতিতে থাকবো। তো যখন ও জ্ঞান ফেরার পরে যখন জ্ঞান ফিরে তাকাই, তখন ওনার এখনও পর্যন্ত ক্যান্সার রিপোর্ট আসেনি। ও আমাকে জিজ্ঞাসা করে যে আমার অপারেশন কি ভালো মতো হয়েছে, আমি তো কিছু জানি না কখন হয়েছে। জ্ঞান ফেরার পরে ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল? জ্ঞান ফেরার পরে ও বলতেছে আমি এখন হচ্ছে আমার কি অপারেশন হয়েছে, মানে ওই যে নিয়ে গেছে ওর মনে নেই কিছু, যে 4 দিন যে মাঝে গেছে কোনো খবর মনে নেই। তো আমি বললাম হ্যাঁ তোমার অপারেশন হয়েছে, তুমি এখন সুস্থ আছো। তো ও বলল যে আমার কি হয়েছিল আমাকে দেখাও। আর আমি একটা জিনিস করেছিলাম কি, যে জ্ঞান আসলে দেখলে যে জিনিসটা কেটে ফেলা হয়েছে সেটা যদি ও দেখে তাহলে ও আরো হচ্ছে নার্ভাস হয়ে যাবে, আরো টেনশন করবে, চিন্তা করবে। তো আমি ওটা কাউকে ছবিও তুলতে দিইনি, আমি বারণ করেছিলাম, ওখানে অনেকেই ছিল, ছবিও তুলতে দিন। আমি যে চোখে দেখে বলেছি যে তেমন কিছু না, তোমার যেটা সমস্যা ছিল সেই সমস্যা দূর হয়ে গেছে, ওকে রিল্যাক্স, এইভাবে রাখি। তারপরে যখন রিপোর্টটা আসে, মানে ক্যান্সার রিপোর্ট 6 দিনের মাথায় আসলো। আসার পরে আমি ডক্টর দেখাবো, শুধু মাথার মধ্যে চিন্তা, ডক্টর আসে না কেন। তো ডক্টর যখন আসেনি, দেরি করছে, আমি তার চেম্বারে গেছি। তো উনি দেখার পরে যখন বললো যে ক্যান্সারের কোনো সম্ভাবনা নেই, মানে হয়নি, সে পর্যন্ত যায়নি, তখন আমার মানে আমি ওই টাইমে মানে পৃথিবীতে আমি একমাত্র খুশি ছিলাম যে আল্লাহ হয়তো আমার একটু হলেও হয়তো আমার দিকে দেখেছে। তারপরে তো আলহামদুলিল্লাহ ওকে এইভাবেই নিয়ে ঢাকাতে থাকতে হলো। ঢাকার কাহিনী শুনলে তো আরও বেশি অবাক হবে। ঢাকাতে তখন আমাদের কেউ ছিল না, এখন তো দেখা যাচ্ছে অনেকেই হয়েছে বা অনেকেই তো ওই টাইমটাই ছিল না, খোঁজ পায়নি। এখন দেখা যাচ্ছে যে আমি ব্লগিং এর মাধ্যমে যে না দেখা যাচ্ছে চিনতো না, এখন সেও চিনে। এক্স্যাক্টলি, আমরা কিন্তু এখানে আছি শূন্য থেকে শিখরে যাওয়ার একটা গল্প শুনতেছি। এমন একজন মানুষ যে বিয়ের 6 মাসের মাথায় তার বাবাকে হারায় এবং তারপর থেকে বিয়ের পর দিন থেকে একটা না একটা দুর্ঘটনার ভেতর দিয়ে যাচ্ছে এবং এই বাচ্চা মেয়েটি সার্ভাইভ করার চেষ্টা করছে তার হাজব্যান্ডকে নিয়ে। যখন শূন্য ছিল তখন সিচুয়েশন কেমন ছিল? এখন তো সে সেলিব্রিটি, বহু মানুষই তাকে ভালোবাসে, যে চেনে না সেও হয়তো সহযোগিতার হাত বাড়াতে চায়। সো বর্ণার ঢাকার জীবনের কথাটা তখন কেমন ছিল? যখন ডক্টর বললো 7 দিন পরে যেহেতু সেলাইটা কাটা হবে, 7 দিন আপনাকে যেহেতু 7 দিন থাকার মতো হচ্ছে, থাকার মতো তো আমার অ্যাবিলিটি হচ্ছে না, এত টাকা খরচ হয়ে গিয়েছে, আবার যদি হসপিটালে 7 দিন থাকি মোটামুটি 1 লাখের উপরে আমার খরচ চলে যাবে। তো
তো কোথায় থাকবো, তারপর একটা বড় ভাইয়ের বাসায় আমাদেরকে বললো, ওনারাই বললো যে তোমাদের থাকা লাগবে, তোমরা এখানে এসো। তো ওখানে থাকলাম, থাকার পর 7 দিন পর ট্রিটমেন্ট শেষ হলো। আবার ডক্টর আমাদেরকে বলে দিল, ওইটা আবার ঢাকা থেকে অনেক দূর, বাবুবাজার ব্রিজ থেকে আরো সামনে, নারায়ণগঞ্জের ওই সাইডে। তো আমার তো ওই টাইমে পেট কাটা, একদম অপারেশনের রোগী, ওই টাইমে আমার জ্যাম জটে যাওয়া অনেক কষ্ট হয়েছে, কমিউনিকেশনটা প্রবলেম জি। তারপরে যখন ডক্টর বলল আমাদেরকে যে আবার 15 দিন পর আসতে হবে, তখন আমি বলছি আরে এইভাবে তো থাকা সম্ভব না, সেলাইটা কেটে ট্রেনের টিকিট কেটে চলে এসেছি নওগাঁতে। আমার রাজশাহীতে নিয়ে আসিনি, নওগাঁতেই আছি। তো নওগাঁ থেকে যখন 15 দিন পর যাওয়ার কথা, এখন তো দেখা যাচ্ছে যে একটা রেস্টুরেন্টের কাজ করতে যাচ্ছি, খেতে যাচ্ছি, উড়ে উড়ে চলে যাচ্ছি প্লেনে। কিন্তু ওই টাইমটায় আমার এত কষ্ট গিয়েছে, এত কষ্ট, আমি এসি বাসেরও টিকিট কাটতে পারিনি, আমি নন এসি বাসের টিকিট কেটে এইরকম গরমের মধ্যে এই রোগীকে নিয়ে পেটে বেল্ট বেঁধে, একদম বেল্ট বেঁধে বসিয়ে নিয়ে গিয়েছি। রাত 12টায় রওনা দিই, সকাল 7টায় কি 5টায় নামি হসপিটালে, ওখানে 2-3 ঘন্টা চেয়ারে বসে থাকি, ডক্টর আসলে দেখাই, আবার সন্ধ্যার মধ্যে শেষ করে আবার বাসের টিকিট কেটে আবার রাজশাহী ব্যাক করি এই অপারেশন করা মানুষটাকে নিয়ে। এইরকম করে মোটামুটি 7 মাস 8 মাস এইভাবে প্রত্যেক মাসে 2বারও যাওয়া লাগে, 1বারও যাওয়া লাগে, চেকআপ থাকে। ওই দিনে দিনে গিয়ে রোগীকে নিয়ে এভাবে কষ্ট করে দিনে দিনে আবার আর কাউকে নিতে পারি না, দেখা যাচ্ছে এক্সট্রা খরচ, থাকার কষ্ট। তো এইরকম করতে করতে লাইফের একটা পার্ট, তো ও আমাকে সব সময় খুব শক্তভাবে ধরে থাকতো, আমাকে বলতো যে আমার যা হয়েছে হয়েছে, তোমাকে একটা কিছু করতেই হবে। তো আমি বলেছিলাম শোনো, তুমি একটা অসুখ থেকে ফিরে এসেছো, আমি আর ওই জায়গায় যেতে চাই না, যেটা বাদ। তখন আমার 6000 ফলোয়ার, তো ওইটা বাদ। তো বলছে কেন বাদ হবে, অবশ্যই আমরা করবো, অবশ্যই আমরা কিছু একটা করব, আমি তো সুস্থ, আমি তো ভালো আছি। ও কিন্তু তারপর শরীর কিন্তু ভালো না তেমন একটা। তো রাজশাহীতে আসবো কিভাবে, রাজশাহীতে আমার বাসা ভাড়া জমেছে 9 মাসের। যেই বাসাটায় ভাড়া থাকতাম ওই আঙ্কেল আমার খুব ভালো, উনি বলেছিল যে আগে জামাই সুস্থ হোক, বেঁচে থাকলে ভাড়া টাকা এমনি পরিশোধ হবে, তোমার বাসা ছাড়ার দরকার নেই। তো যখন 9 মাসের ভাড়া জমেছে, আমি তো বলতে পারছি না যে ভাড়া মাফ করে দেন। তো আমি ভাড়া অল্প অল্প করে কিছু, তখন ও একটা অফিসে জব করতো, ছুটি নিয়েছিলাম অপারেশনের কারণে, অপারেশন শেষ করে অফিসের সব কাজ আমি করতাম বাসায় বসে সারা রাতে, যেহেতু অনলাইন সেক্টরের কাজ, এই জন্য আমি করতাম রাত্রেবেলায় কাজ, দেখা যাচ্ছে 2টা-3টা পর্যন্ত, সারাদিন ওর খেয়াল রাখতাম। চলে এসেছিলাম তখন গ্রাম থেকে শহরে চলে আসছি, যে এইভাবে কতদিন আমাদের তো যাওয়া আসা করাই লাগছে। এদিকে সারা রাত কাজ করছো এবং দিনের বেলা দেখা যাচ্ছে সারা রাত কাজ করি, দিনের বেলা দেখাশোনা করি, সারা রাতে কাজ করে ওর অফিসের কাজগুলো আমি দেখতাম। আর এর পাশাপাশি যেহেতু সারাদিন আমি ফ্রি ওকে নিয়ে থাকি, ওর সাথে একটু ঘুরতে বের হই। তখন এই তো ঘুরতে বের হতে হতে ও বলে যে আমরা একটা ক্যামেরা কিনি, চলো। এইভাবে ব্লগিং এ আসা, মানে আগে তো করেছিলাম, একটা ছোট ক্যামেরা ছিল, GoPro একটা ক্যামেরা ছিল, সেটা দিয়ে 6000 ফলোয়ার হয়েছিল। কিন্তু ও যখন বললো একটা ক্যামেরা, আমি ক্যামেরা কিনা তো এত টাকা নাই আমার কাছে, তা আমি একটা কিস্তি তুলেছিলাম 50,000 টাকার কিস্তি তুলেছিলাম, আর কিছু জমানো টাকা ছিল, দিয়ে 70,000 টাকা দিয়ে একটা ক্যামেরা কিনলাম। তখন থেকে অসুস্থ মানুষকে নিয়ে শুরু হলো আমার জার্নি, এই যে ফুড ব্লগিং। হ্যাঁ, ফার্স্ট ফুড ব্লগিং কোনটা ক্লিক করলে? ফার্স্ট আমার হচ্ছে 10 টাকার ভর্তা খেয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সব বলো, আমি রাজশাহীর মানুষ, আমার প্রাণের শহর, সব বিখ্যাত হয়ে যায় আজকে। কোথায় এটা? না করেছিলাম না, ওইটাই বেশি হচ্ছে ভাইরাল হয়েছে। আচ্ছা, 10 টাকার ভর্তা, কোথায় এটা? এটা রাজশাহী ভার্সিটি। ওকে। 2-4টা ভিডিও করার পরেও যেহেতু আমি আটকে গিয়েছিলাম, পরে হুট করে 10 টাকার ভর্তাটাই, তো আমি পলাশকে বলতেছি দেখো আমরা 700, 800, 1000 টাকা খরচ করলাম, সেই ভিডিও ভিউ হয় না, 10 টাকার একটা চাটনি খেয়েছি সেটাই ভিউ হয়েছে। মানে দেখা যাচ্ছে 1 ঘন্টায় না 2 ঘন্টায় 50,000 হয়ে গেছে। ওই টাইমটাই কিন্তু এইরকম যে ফেসবুকে ব্লগ আমাদের রাজশাহীতে তেমন একটা ছিল না। ও তোমরাই ব্লগিং শুরু করো এখানে? তেমন একটা ছিল না, সবাই তো ইউটিউব করে, ইউটিউবিং করে, আচ্ছা ভিডিও দেয়। একজনের নাম বলবো, ওর ব্যক্তিগত জীবনের কন্ট্রোভার্সি বাদে, হ্যাঁ, রাজশাহীর ফুডাপি কি তাহলে তুমি? না, ব্যক্তিগত জীবনের কন্ট্রোভার্সি কথা বললাম এই কারণে যে সে আমাদের প্রোগ্রামেও আসছিল, ওই যে আগের বিয়ে পরের বিয়ে, ওগুলো দেখছো মনে হয়। যাক, ওই কন্ট্রোভার্সি বাদে ও যেভাবে বিখ্যাত হয়েছে ফুড ব্লগিং এ, আচ্ছা বুঝলাম, মানে মেয়েদের রাফসান্দা ছোট ভাই রাজশাহী, তাই তো? আমি মেইনলি শুরু করছি ফাইজ আপুকে দেখে। আচ্ছা, যাই হোক, ইউ আর ডুইং গুড। সো এবং তারপরে তোমাদের ভিউয়ারশিপ বাড়তে থাকলো, ফলোয়ার বাড়তে থাকলো। সর্বোচ্চ ভিউ কত হয়েছে তোমার?
সর্বোচ্চ ভিউ হচ্ছে এখন তো খেয়াল নেই কত হয়েছে, মিলিয়ন তবে মিলিয়ন এখন আমি- হয়ে যায় আলহামদুলিল্লাহ। তবে ওই মানে যে কোনোটা টাইমটায় দিলেই মিলিয়ন ভিউ এরকম চলে আসে ব্যাপারটা। মানে দেখা যায় হয় আজকে হচ্ছে না কালকেরটাই হয়ে যাচ্ছে, পরশু হচ্ছে না তারপরের দিন হয়ে যায়, লাগাতার 2-3টা হয়ে যাচ্ছে, এখন হচ্ছে হয়। তবে ওই টাইমটা তো একটা আকর্ষণীয় ব্যাপার, 50,000 1 লাখ, তখন আমাদেরকে সবাই জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা কি বুস্ট টুস্ট করো নাকি? দ্যাট ইজ বিগিনিং। পলাশ, জি। তোমাদের কি মাসের কখনো হিসাব দেখেছো, মাসের টোটাল রিচ বা টোটাল ভিউ কেমন না আছে? এইভাবে এখন এভাবে দেখা হয় দেখো। না। আচ্ছা, একটা কোয়েশ্চেন বর্ণার জন্য, সর্বোচ্চ এক মাসে কত টাকা ইনকাম করছো ভিউয়ারশিপ থেকে এবং সেই সাথে ফুড প্রমোশন করে? সত্যি কথা বলবে। অনেকে অনুপ্রাণিত হবে রে ভাই, এত লজ্জার কিছু নাই। অনেকে যেমন এই যে তোমরা দেখো শূন্য থেকে শিখরে যাওয়ার গল্প হচ্ছে এখানে, রাইট? কত স্ট্রাগল করছো। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এইভাবেই তোমাকে হয়তো দাঁড় করাবেন, তুমি ফুড ব্লগিং শুরু করলে, কিন্তু ওর অনুপ্রেরণা, রাইট? এক মাসে সর্বোচ্চ এক মাসে সর্বোচ্চ Profit? এক্সাক্ট বলা আসলে আনুমানিক ঠিক না, আনুমানিক আমি বলি প্রমোশন প্লাস হচ্ছে কন্টেন্ট দিয়ে মোটামুটি 2 লাখ। সর্বোচ্চ এটা ছিল। হ্যাঁ। দুই সর্বোচ্চ এর বেশি হবে। বেশিটা বলো, বেশিটা বলো। আমি ওর জন্য ওকে জিজ্ঞেস করে নি। এটা আচ্ছা। অনেক ট্রান্সপারেন্ট, বলো বেশিটা কত? আসলে সর্বোচ্চ বলা যায় না, ইনকামের কথা বলা যায় না আর কি, এক্সাক্ট আসলে বা ধরা 3 লাখ যায় না। প্লাস বলা যায়, 3 প্লাস। 3 হবে। এখন যখন ঢাকায় যাও, ওই যে বরকে জামাইকে তুমি ওই যে বললে দিয়ে বেল্ট দিয়ে বেঁধে বা নন এসিতে অনেক কষ্টের মধ্যে গরমের অনেক মধ্যে, কষ্ট, এখন অনেক। কি তোমরা ফ্লাই করো নাকি? হ্যাঁ অনেক সময় হ্যাঁ। এমনও যেটা সময়। হয়েছে একদিনে 2বার ফ্লাই করতে, মানে একদিনে গিয়েছি সকাল 9টায়, ব্যাক করছি 5টায়। কোথায় 3টা এটা? কাজ ছিল, বসুন্ধরাতে, মিরপুর 10-এ আর হচ্ছে নিউ মার্কেটে। সবই কি ফুড প্রমোশন? না না, আমাদের সব দেখা যায় যে এটা শপে। এখন তো দেখা যাচ্ছে যে প্রমোশন তো অনেক কিছু, তাই না? তো এখন শুধু ফুড নিয়ে থাকলে তো দেখা যাচ্ছে ওই প্রমোশন এসব জায়গাতে হায়ার করে নিয়ে যাচ্ছে সবাই। তো দেখা যাচ্ছে বোরখা শোরুম বা হচ্ছে আমি Diamond যারা এর। ড্রেস পরে থাকছি ডায়মন্ডের শোরুম, এগুলো না করা হয়। তো দেখা যাচ্ছে ফুডের পাশাপাশি আমার এখন বিভিন্ন ব্লগ হয়ে গিয়েছে। ওকে, 3টা পরিচয় তাহলে পলাশ তোমার জন্য। একটা হচ্ছে প্রেমিকা বর্ণা, বউ বর্ণা, আর একটা হচ্ছে সেলিব্রিটি বর্ণা। জি। এখন তো ইউ গাইজ বিকাম হিউজ, রাইট? কারণ এখন তো তোমরা যেখানে যাচ্ছ স্টারডাম পাচ্ছ। জি। তোমাকে একটা ছোট্ট জিনিস জানার আছে, বলার আছে, আর একটা জিনিস তোমার কাছ থেকে চাওয়ার আছে। চাইবো? বড় ভাইকে যদি অনুমতি দাও। অবশ্যই। আমি বড় ভাই তোমার এই কারণে যে আমরা আছি আমাদের প্রাণের শহর রাজশাহীতে, যে প্রত্যেকটা নিঃশ্বাস আমার মন ভালো করে দেয়। প্রথম জিনিস হচ্ছে এমন যত্ন করে কোনো বউ যে কাউকে ভালোবাসতে পারে, বড় একটা এক্সাম্পল আমি। জি। আমি এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে বন্যার মতো একটা মানুষ পাইছি। বন্যাকে আমি অনেক ভালোবাসি। আমি চাই বন্যা আমার জীবন যতদিন আছে ওকে আমি সবসময় পাশে চাই। তবে ওর থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমি ওর অসুস্থের মধ্যে যেই চেন বিক্রি করে দিয়েছিলাম, সে এখন সুস্থ হয়ে ভালোভাবে আমাকে ওই চেন গিফট করছে। তো ও আমার দিনগুলো ফিরিয়ে নিয়ে আসছে। প্রচুর ট্যুরে যাই আমরা, প্রচুর, মাসের মধ্যে 2বারও হয়ে যায়। প্রচুর ট্যুরে যাই, প্রচুর এনজয় করি। লাইফটা এখন আমি খুব ভালো, মানে খুব লাইফটা ভালো। কেমন পলাশ? সুন্দর। লাইফ ইজ বিউটিফুল। সুন্দর। কেমন? সুন্দর। অনেক সুন্দর। বন্যা, লাইফ ইজ বিউটিফুল। বিউটিফুল, লাইফ ইজ রিয়েলি লাইফ ইজ বিউটিফুল। এই যে, এবং সেজন্য আমরা বলতেছিলাম এখন যখন হতাশার কল্প আসতেছে, প্লিজ আপনারা থেমে যাবেন না, ওই শূন্য থেকে শুরু করুন। কারণ ধ্বংসস্তু করবো দাঁড়ায় থেকে যে বিজয় ঘোষণা করে সেই তো প্রকৃত বীর। এই হচ্ছে সেই প্রকৃত বীর, ফিনিক্স পাখির মতো যেখানে শেষ হয়ে গেছে ওখান থেকে ফাইট ব্যাক করে এখন তারা সফল। কি চমৎকার আনন্দময় মুখ, এবং এই মুখ যেন এরকম ভালোবাসায় সারা জীবন ভরে থাকে। পলাশ এবং বর্ণা যে ফুড লাভার, রাইট? বর্ণা ফুড লাভার, এটা আরো গ্ল্যামারাস হোক আর উত্তর উত্তর বৃদ্ধি পাক তাদের সফলতা। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। অফকোর্স দোয়া থাকলো এবং অনেক ভালোবাসা তাদের সবার জন্য। সবাই ভালো থাকুন আর জীবনটাকে অনেক বড় করে বাঁচুন। আজকের মতো বিদায় নিচ্ছি। মেহেতেশাম সাইনিং অফ। দেখা হবে আবারও কোনো ভালোবাসার মিছিলে। টেক কেয়ার।